আপনারা কি ভেবে দেখছেন আপনাদের ইঞ্জিনের ভেতরে যে ইঞ্জিন অয়েলটা আছে এটা আসলে কি ইঞ্জিনটাকে রক্ষা করতেছে? আর আমি যদি আপনাদেরকে বলি যে যারা আপনার কাছে ওইএমএল এর তেলটা বিক্রি করতেছে তারাই হয়তো আপনার ইঞ্জিনের আয়ু কমিয়ে দেওয়ার পথে আপনাকে ঠেলে দিতেছে। আজকে আমরা এখানে কেন এটা বুঝতে হলে আমাদেরকে একটা উদাহরণের দিকে যেতে হবে। দেখেন, কোন একটা রুমে বসে ইঞ্জিনিয়াররা মাইক্রোস্কোপিক প্রিসিশন দিয়ে N160 বাইকটা ডিজাইন করছে। এখন মনে রাখেন, এটা এমন একটা বাইক যেটাতে এখনও কাওয়াসাকি ডিএনএ আছে। তারা মাইক্রন লেভেলের ক্যালকুলেশন করে আপনার অয়েল পাম্পের ক্যাপাসিটি প্লাস বেয়ারিং লোডস এই দুইটা জিনিস নির্ধারণ করছেন। কিন্তু কনফ্লিক্টটা শুরু হচ্ছে এখান থেকে। আপনি ঢাকার একটা শোরুমে গেলেন, ডিস্ট্রিবিউটর আপনাকে বলতেছে যে ওরা যে নির্দিষ্ট বোতলটা দিতেছে ওইটাই ব্যবহার করতে। কারণটা কি? তারা যে তেলটা দিতেছে এটা কি আসলেই ভালো, নাকি তাদের গুদামের মধ্যে তেলটার ভর্তি, ওখান থেকে এখন তারা স্টক খালি করতেছে? দেখেন, আপনার ইঞ্জিনটা কিন্তু কোনো লোকাল ডিস্ট্রিবিউটর ডিজাইন করেনি, যে ডিজাইন করছেন ইঞ্জিনিয়াররা। ওই ইঞ্জিনিয়াররা অলরেডি আপনার বাইকের যে বেয়ারিং লোড আছে সেটা ক্যালকুলেট করছেন অয়েল গ্যালারির যে উইডটা আছে সেটা কতটুকু হওয়া উচিত। এটার একটা হাইওয়ের মতো চিন্তা করেন, যেখান দিয়ে তেল আপনার ইঞ্জিনের যে বিভিন্ন পার্টস আছে পার্টসের মধ্যে পৌঁছায়। এখন আপনার এই গ্যালারির যে উইড প্রশস্ততা সেটা আপনার ইঞ্জিন অয়েলের গ্রেডের সাথে সম্পৃক্ত। তেলটা যদি বেশি ঘন হয় তাহলে ফ্লো রেট কমে যাবে। একটা সিরিঞ্জের কথা ভাবেন, এটা নর্মাল যে একটু ওয়াটারি যে ধরনের লিকুইডস আছে ওই ধরনের জিনিসের জন্য বানানো। এখন এটার ভিতরে যদি আপনি কথার কথা মধু ঢুকান তখন দেখা যাবে সেটা সহজে আর প্রবাহিত হবে না। তারপর তাদের ক্যালকুলেশনটাও আসতেছে যে আপনার বাইকটা হিট রিজেকশন রেটটা কীরকম। দেখেন, আপনার কুলেন্টটা যেটা আছে, আপনার লিকুইড কুল বাইক যদি হয়, কুলেন্টের যে পরিমাণ তাপটা বাইকটা থেকে বের করে দিতেছে সেটা খুব ইজিলি কিলোওয়াট পর্যন্ত পৌঁছাইতে পারতেছে। আর আমি জাস্ট এক্সস্ট গ্যাস আছে, এছাড়া অন্যান্য যে প্যারাসিটিক লসগুলো আছে ওগুলো কথা নাই বললাম। আমার ট্রেন্ডের অ্যাসার বাইকটির কথাই ধরেন, একটা নর্মাল গাড়ির তুলনায় আমার ট্রেন্ডের অ্যাসার যে বাইকটা এটা সিঙ্গেল সিলিন্ডার। এখন সিঙ্গেল সিলিন্ডার বাইকগুলো একটা বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হইতে হয়, সেটা সারফেস এরিয়া। এটা যেহেতু একটা হাই রেভিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, খুব অল্প জায়গার মধ্যে এটা প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করতেছে। তো এটা যে এনার্জিটা রিজেক্ট করতেছে ওটা দিয়ে আপনি অনায়াসে 4-1.5 টনে এসি চালাতে পারবেন। এখন আপনার ইঞ্জিন অয়েল এই যে রিজেকশন রেটটা এটা কমানোর পিছনে বড় একটা ভূমিকা পালন করে, যাতে করে এনার্জি ওয়েস্ট না হয়। লাস্টলি আরেকটা জিনিসও ইঞ্জিনিয়ারদের মাথায় রাখতে হয়, সেটা শিয়ার ফোর্সেস অ্যাট রেড লাইন। আপনার হাই আরপিএম ইঞ্জিন যেমন 300 SR বলেন কিংবা GSX-R 150 বলেন, এই ধরনের হাই আরপিএমে যে ইঞ্জিনগুলো আছে এগুলো যে ভেতরে ইঞ্জিনের ভিতরে যে গিয়ারবক্সটা আছে, গিয়ারবক্সটা আপনার অয়েলের যে লং চেইন পলিমারগুলো আছে এগুলার লিটারালি ছিঁড়ে ফেলে। কীরকম? একটা সিল্কের কাপড় ধরেন, সেটার মাঝখান দিয়ে আপনি যেভাবে ছুরি বা কাঁচি চালার যেরকম অবস্থা ঠিক ওইভাবে ছিঁড়ে ফেলে। ডিজাইন কনসিডারেশনগুলো যদি মাথায় নেন, আপনার ম্যানুয়ালের মধ্যে ইঞ্জিনিয়াররা এমনি 10W30 বা 10W40 লিখে দেননি ওরা। এখন আপনারা কাকে বিশ্বাস করবেন? আপনার এই ম্যানুয়ালকে, নাকি ওই মেকানিকরা বিশ্বাস করবেন যে বলবে যে স্যার 20W50 দেন ভালো হবে? আমি অনেক রাইডারদেরকে এটা বিশ্বাস করতে দেখছি যে ওরা চিন্তা করে যে গরম আবহাওয়া মানে ওটার জন্য মোটা থিকার একটা তেল লাগবে। থিকার তেল মানে ইঞ্জিনের সুরক্ষাটা বেশি পাবে। শুনতে লজিক্যাল মনে হইতেছে, কিন্তু আপনি যদি না জানেন যে আপনি কি করতেছেন, এটা আপনার ইঞ্জিনের জন্য বিপজ্জনক হতে পারে। এখন আপনার ইঞ্জিনের পার্টসগুলোকে ভাবুন যে কারো পিঠে মাসাজ দেওয়ার মতো। এখন শুকনো অবস্থায় আপনি যদি দ্রুত ঘষেন, দেখা যাবে যে ওই বেচারা আপনি চামড়ায় খালায় ফেলতেছেন। খুবই যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা হবে তার। এটাই ফ্রিকশন। এখন এই ফ্রিকশনটা কমানোর জন্য তার পিঠের মধ্যে কিছু তেল স্প্রে করেন, দেখা যাবে যে আপনার হাতের চামড়া আর তার পিঠের চামড়া দুটার মাঝখানে যে তেলের যে লেয়ারটা, এই লেয়ারটা একটা ফিল্মের মতো কাজ করবে। এখন দেখা যাবে যে আপনি যত জোরেই ঘষেন না কেন, আলটিমেটলি তার পিঠের চামড়া খালানোর মতো পরিস্থিতি আর হবে না। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা তেলটা যদি পানির মতো পাতলা হয়, ধরেন পানির মতো একদম কমপ্লিটলি, দেখা যাবে যে পানি যেভাবে দ্রুত সরে যায় তেলটাও সরে গেছে, আবার ওই আগের মতো শুকনা চামড়ার মধ্যে ঘষার মতো একটা ঘটনা এখানে করতেছে। দেখেন, ইঞ্জিনের মধ্যেও একই জিনিস ঘটে। আপনার ইঞ্জিন অয়েল যদি ভালো একটা ফিল্ম তৈরি না করতে পারে, তাহলে আপনার মেটালের মাইক্রোস্কোপিক যে চূড়াগুলো, এগুলোকে অ্যাসপারেটিস বলে। আপনি মাইক্রোস্কোপের নিচে একটা মেটালকে যদি দেখবেন যে এটা স্মুথ কোনো সারফেস না, এটা বেসিক্যালি অনেকগুলা পাহাড়ের মতো। তো এরকম দুইটা মেটাল একটাকে যখন আমরা ঘষতেছি, তখন বেসিক্যালি
এই মাইক্রোস্কোপিক যে চূড়াগুলা, পাহাড়ের মতো পাহাড়ের যে চূড়াগুলা একটা একটাকে স্পর্শ করতেছে। তা হাজার হাজার ডিগ্রি তাপমাত্রায় এটা একটা একটার সাথে লিটারালি ওয়েল্ডিং হয়ে যায়, ওয়েল্ড হয়ে আবার ইনস্ট্যান্ট আবার ছিঁড়ে যায়। তো এটাকে আমরা বলি স্কাফিং। কেমন? এটা ইঞ্জিনের জন্য কিন্তু একটা সাইলেন্ট কিলার। এখন এই স্কাফিং এর জন্য আপনি নিরাপদ থাকার জন্য যদি খুব বেশি ঘন তেল আবার ব্যবহার করেন, তখন আপনার সামনে হচ্ছে আবার নতুন দুইটা শত্রু আসতেছে। একটা হচ্ছে ব্যাক প্রেশার। দেখেন আপনার যে অয়েল পাম্পটা আছে এটা এমনিতেই হচ্ছে একটা এনার্জি হক। ইঞ্জিনের প্রায় 1.5% পর্যন্ত হর্স পাওয়ার আপনার খেয়ে ফেলে এই অয়েল পাম্পগুলো আমাদের। এটা যদি আমরা আরও বেশি ঘন তেল পুশ করতে বাধ্য করি, আরও বেশি হচ্ছে এনার্জি খাবে। তো যে অয়েলটা আপনার ইঞ্জিনের জন্য দরকার নাই, ওইটা নাড়াচাড়া করতে গিয়ে আপনি আক্ষরিক অর্থেই পাওয়ার নষ্ট করতেছেন। ব্যাক প্রেশার বাদে আরেকটা শত্রু হচ্ছে ফ্লো ল্যাগ। ওই যে আমাদের মাসাজ দেওয়ার উদাহরণে আবার ফিরে যাই। যেমন দেখেন মোটা তেল হচ্ছে ভালো হইতে পারে, কিন্তু কল্পনা করুন যে আপনি ম্যাসাজ দিচ্ছেন আর আরেকজন হচ্ছে এই যে তেল ঢালা যে কাজটা এটা আরেকজন নিচ্ছে। এখন তেল যদি কথার কথা মধুর মতো যদি ঘন হয়, দেখা যাবে যে বটলের মধ্যে তেলটা আছে ওইটা ওই মুখ দিয়ে বেরিতে বেরিতে ততক্ষণে আপনি যদি মাসাজ যদি কন্টিনিউ করতে থাকেন, আপনি ততক্ষণে তার পিঠ খালায় ফেলছেন। তো নাও উই হ্যাভ এ কন্ট্রাডিকশন। আমি যদি বেশি পাতলা তেল ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে তেলের ফিল্মটা হচ্ছে যথেষ্ট হচ্ছে না। আবার বেশি ঘন যদি ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে তেলের ফ্লো প্লাস হচ্ছে হিট, এই দুইটা জিনিস হচ্ছে কনসার্ন হিসেবে দাঁড়াচ্ছে। সো হোয়াটস দ্য রাইট অ্যান্সার? লেটস টেক এ রিয়েল এক্সাম্পল। আমার বাইক 300 SR-কে হচ্ছে উদাহরণ হিসেবে নেই। এটা হচ্ছে 300 SR ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, এখানে দেখেন ওনারা স্পষ্ট করে বলেছে যে although 10W40 engine oil is the recommended oil for most conditions, the oil viscosity may need to be changed to accommodate atmospheric conditions in your riding area. In your riding area, এটা হচ্ছে কিওয়ার্ডটা। কেমন? সো 10W40 হচ্ছে recommended oil, বাট আমার এরিয়াতে যদি হচ্ছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস যদি ভ্যারি করে, যেমন কথার কথা আমার এখানে হচ্ছে ধরেন বরফ পড়ে, হ্যাঁ, শীতকালে হচ্ছে টেম্পারেচার -10 পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে 20W50 এবং 20W40 দুইটা ব্যবহার করতে পারবো না। নিচে যে তেল তিনটা তেল রেকমেন্ড করতেছে ওরা 10W50, 10W40 আর 10W30 তিনটা আমি ব্যবহার করতে পারতেছি। বাট বাংলাদেশে তো 0 ডিগ্রির উপরে নিচে কোনো সময় নামেই না, সেক্ষেত্রে 5টা তেল আমার এটাকে এই রেঞ্জটা কভার করতেছে। সো কোল্ড রেটিংটা আমার কাভার্ড। এবার আসেন হট রেটিংটার দিকে। সেটা হচ্ছে ওরা বলতেছে যে আপনার এরিয়ার টেম্পারেচার যদি 30 নিচে থাকে, সেক্ষেত্রে হচ্ছে 10W30 ইউজ করলে হচ্ছে। 40 নিচে যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই 10W40 আর 20W40 দুইটা ব্যবহার করতে পারতেছেন। বাট 40-র উপর যদি চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে 10W50 এবং 20W50 এই দুইটা তেল ওরা ব্যবহার করার জন্য। এখন ডিপেন্ডিং অন what the temperature is in your area এবং এটা কীভাবে ফ্লাকচুয়েট করে সেটার উপরে বেস করে হচ্ছে আপনি তেলের রেকমেন্ডেশন হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এখন কথা আপনি আমরা মাথায় আসতে পারে, আচ্ছা ভাই আমাদের দেশে তো 0 তো দূরের কথা 10-এর নিচে তো নাম না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 10W40 অথবা 20W40 দুইটা তেলে আপনি হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারবেন। বাট স্টিল মাথায় রাখেন যে এই যে 10W এবং 20W এই নাম্বারটা স্টিল এই যে 20W এটা ডাবল, মানে ঠান্ডা টেম্পারেচারে 10W থেকে 20Wর যে কোল্ড ফ্লো যে রেটিংটা, তার ঠান্ডা অবস্থায় যে তেলটা যে ফ্লো করতেছে ফ্লোটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে মাথায় রেখে দেন গিয়ে হচ্ছে তেলটা হচ্ছে কিনতে হচ্ছে। সো এই ঠান্ডা টেম্পারেচার অবস্থাতে 20W40 থেকে 10W40 এই তেলটা হচ্ছে ফ্লোটা হচ্ছে বেটার হবে। সেক্ষেত্রে আমার এটা ইউজ করাটা বেটার না? দেখেন এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা 400-এর ইউজার ম্যানুয়াল, একদম সিমিলার স্টোরি। তারা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল ঠিক আছে 10W40 হচ্ছে রেকমেন্ড করতেছে, বাট বেসড অন ইউর অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস তারা হচ্ছে একটা রেঞ্জ হচ্ছে তারা আপনাকে দিয়ে দিছে। সিমিলার স্টোরি উইথ দিস, এটা হচ্ছে গিয়ে সুজুকি 250টা, কেমন জিক্সার 250, এখানেও হচ্ছে প্রাইমারি রেকমেন্ডেশন হচ্ছে 10W40, যেহেতু এই তেলটা এই 10W40টা হচ্ছে বেশিরভাগ কন্ডিশন হচ্ছে সে করতেছে কভার করতেছে, বাট বেসড অন ইউর অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস তারা একটা রেঞ্জ দিয়ে দিছে যে আপনি কোনটা কোনটা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন। তা এখন হচ্ছে ঠিক আছে প্রাইমারি রেকমেন্ডেশন যদি 10W40 হয়, তাহলে 10W30 হচ্ছে এটা তো অলরেডি 10W40টা এটার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন তো কভার করতেছে, তাহলে এটার দরকার কী ছিল? এটা হচ্ছে দেখেন ধরেন আপনার কান্ট্রিতে হচ্ছে 30-এর উপরে টেম্পারেচার উঠেই না, কথার কথা, সেক্ষেত্রে হচ্ছে আপনি 10W40টা হচ্ছে এই যে 40 রেটিংটা দিয়ে বোঝা যাচ্ছে যে 10W30 থেকে এটা তেলটা একটু ভারী। আপনি ইঞ্জিন দেখা যাবে কিছুটা পাওয়ার লস করতেছে, কারণ ভারী তেলটা
ইয়ে করার জন্য, ফ্লো করানোর জন্য আপনার অয়েল পাম্পটার এক্সট্রা এনার্জি যেমন খরচ হচ্ছে, প্লাস হচ্ছে আপনার গিয়ার বক্সগুলোও হচ্ছে এগুলোর প্যারাসিটিক লসটা হচ্ছে বেশি হবে। সেক্ষেত্রে হচ্ছে 30 রেটিংয়ে যে তেলটা, এটা পাতলা তেল দেখা যাচ্ছে 30-এর নিচে যদি টেম্পারেচার থাকে, সে স্টিল প্রোটেকশন ভালোই প্রোটেকশন দিচ্ছে, বাট আপনার এই যে 10W40 যে সাথে সাথে যে প্যারাসিটিক লসগুলো আসে, এই প্যারাসিটিক লসগুলোর কারণে আপনি ইঞ্জিনটা হচ্ছে পাওয়ার হারাচ্ছে না, যে কারণে হচ্ছে এই রেকমেন্ডেশনটা দেওয়া। এই বাইকটা দিকে একটু খেয়াল করেন, এটা হচ্ছে সিবিআর এর 150R। এটা কোনটা? এটা হচ্ছে তাদের 2002 সালে যে ভার্সনটা বেরিয়েছিল, এই একই ইঞ্জিন তারা প্রায় এরপরে প্রায় 10-15 বছর ধরে ইউজ করছে তারা। আমাকে খেয়াল করে দেখেন কি বলছে, যে 10W30 ইউজ করার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল, বাট স্টিল একটা রেঞ্জ দিয়ে দিছে যে আপনার এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি অ্যালাউ করে বা র্যাদার ডিকটেট করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্য তেল আছে, আপনি অন্য গ্রেডের তেল হচ্ছে ইউজ করতে পারবেন। বাট খেয়াল করে দেখেন এটা হচ্ছে 2018 সালের সিবিআরই 150RE, বাট এটা হচ্ছে 2018 সালের ভার্সনটা। এখানে গিয়ে তারা রেঞ্জ দিচ্ছে না, তারা বলতেছে একটা ইঞ্জিন অয়েলই ইউজ করার জন্য একটা গ্রেডেরই, সেটা হচ্ছে 10W30। কেমন? সো ওয়াই ইজ দিস? তার আগে রেঞ্জ দিত, রেঞ্জ থেকে হচ্ছে তার একটা সিঙ্গেল নাম্বারের দিকে চলে আসছে। এখন দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস, যেমন ইঞ্জিন টলারেন্স আছে, আমাদের মডার্ন যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেটার পারফরমেন্স আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো কিনা হচ্ছে আগের যে রেকমেন্ডেশনটা আছে ওইটাকে অবসলিট করে ফেলছে। সো এখনকার জন্য আপনার বাইরের টেম্পারেচার 25 ডিগ্রি হোক অথবা 35 ডিগ্রি হোক, আপনার ইঞ্জিন স্টিল ওই যে 90 থেকে 105 ডিগ্রি যে রেঞ্জটা আছে ওর মধ্যে, তার অপারেটিং টেম্পারেচারের মধ্যেই সে হচ্ছে রান করবে। সো টেকনিক্যালি আপনার যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা আছে সেটার উপরে বেস করে আপনার ভিসকোসিটি চেঞ্জ করার কোনো দরকারই নেই। ইঞ্জিনিয়াররা এটা কেন অ্যালাউ করতেছেন? কারণ হচ্ছে ওনারা এমন কিছু বোঝেন যেটা কিনা হচ্ছে আমরা বুঝি না। দেখেন, ভিসকোসিটি নাম্বারটা এটা কোনো ইগো না, এটা হচ্ছে ইটস অ্যাবাউট মেনটেনিং ইউর ইন্টেন্ডেড ফিল্ম থিকনেস আন্ডার ডিফারেন্ট সাস্টেইনড অয়েল টেম্পারেচার্স। কেমন? আপনি যদি হটার কোনো ক্লাইমেটে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অবভিয়াসলি হচ্ছে অয়েল টেম্পারেচার হাই থাকবে। অয়েল টেম্পারেচার যদি হাই হয়, আপনার তেলটা পাতলা হয়ে যাবে। তেলটা যদি পাতলা হয়, তাহলে আপনাকে একটু থিকার কোনো একটা গ্রেডের দিকে যেতে হবে, যাতে করে ফিল্মের স্ট্রেংথটা যাতে তেলটা আপনার ধরে রাখতে পারে। সো দ্যাটস দ্য লজিক, ইঞ্জিনিয়ারিং লজিক। এখন আপনার ম্যানুয়াল যদি বলে যে আমরা হচ্ছে এক্স্যাক্টলি এই গ্রেডটাই হচ্ছে আপনাকে দিচ্ছি, স্টিক টু ইট। আপনাকে যদি সে একটা রেঞ্জ দেয়, তাহলে ডেফিনেটলি ওই রেঞ্জটা ব্যবহার করে আপনার এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে মিলায়ে দেন কি হচ্ছে যে তেলটা আপনার ইউজ করা উচিত সেটা ইউজ করেন। এখন একটা গুরুত্ব বিষয় নিয়ে আমি কথা এখনো বলিনি। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবতেছেন, ভাই আমার চাচা তো ওনার পুরোনো বাইকের মধ্যে সবসময় 20W50 ইউজ করতেন, যদিও ম্যানুয়ালে লেখা 10W30 বা 10W40। হ্যাঁ, আমি জানি পুরোনো যে এয়ারকুল এবং লিকুইড কুল যে বাইকগুলো আছে এগুলো ডিজাইনের ক্ষেত্রে 40 থেকে 50,000 কিলোমিটার পরে গিয়ে তার তেলের গ্রেডটা হচ্ছে পরিবর্তন করা যাইতো। এখন আপনাদের মধ্যে কতজন পুরোনো বাইক চালাইতেছেন? একটা জিনিস মাথায় রাখেন, আপনার ইঞ্জিনটা যদি একটা মডার্ন লিকুইড কুইল ইঞ্জিন হয়, আপনার বাইক অলরেডি একটা PWM সিগন্যাল ব্যবহার করে আপনার ফ্যানের কুলিং ফ্যানটা যেটা আছে, কুলিং ফ্যানটা কন্ট্রোল করতেছে। ওইটা দিয়েই হচ্ছে আপনার নির্দিষ্ট যে অপারেটিং টেম্পারেচার সেটা বজায় রাখতেছে। এখানে একটা জিনিস দেখেন, এই গেমটার মধ্যে আমার জিপিএর টেম্পারেচারটা খেয়াল করে দেখেন, এই যে 64 ডিগ্রি, হ্যাঁ 99% ইউসেজ হচ্ছে সে 64 ডিগ্রি টেম্পারেচার। এই নাম্বারটা একটু হচ্ছে মাথায় রাখেন। এবারে জিপিওর টেম্পারেচারের সাথে তার ফ্যানের স্পিডটা সে কীভাবে কন্ট্রোল করছে খেয়াল করে দেখেন। এই যে দেখেন জিপিও টেম্পারেচার, এই যে 64-65, এটা যতক্ষণ ছিল আমার জিপিও করতেছে কি, সে তার ফ্যানের স্পিড হচ্ছে 45-এর মধ্যেই নিয়ে রেখে দিচ্ছে। কেমন? যেই হচ্ছে জিপিও টেম্পারেচার একটু নিচের দিকে নেমে গেছে, এই যে 54, এই যে 52-54 যেই হয়ে গেছে, সে তার যে ফ্যানের স্পিডটা কমায়, এই যে দেখেন 34, 31, 32, 33-তে নিয়ে আসছে। সো এই যে আমার ফ্যানের স্পিডটা টাইট টু দ্য টেম্পারেচার, এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে আপনার বাইকের মধ্যে ঘটতেছে। এই বাইকটা দিকে একটু খেয়াল করেন, এটা হচ্ছে সিবিআর এর 150R। এটা কোনটা? এটা হচ্ছে তাদের 2002 সালে যে ভার্সনটা বেরিয়েছিল, এই একই ইঞ্জিন তারা প্রায় এরপরে প্রায় 10-15 বছর ধরে ইউজ করছে তারা। আমাকে খেয়াল করে দেখেন কি বলছে, যে 10W30 ইউজ করার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল, বাট স্টিল একটা রেঞ্জ দিয়ে দিছে যে আপনার এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি অ্যালাউ করে বা র্যাদার ডিকটেট করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্য তেল আছে, আপনি অন্য গ্রেডের তেল হচ্ছে ইউজ করতে পারবেন। বাট খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 2018 সালের সিবিআরই 150RE, বাট এটা হচ্ছে 2018 সালের ভার্সনটা। এখানে গিয়ে তারা রেঞ্জ দিচ্ছে না, তারা বলতেছে একটা ইঞ্জিন অয়েলই ইউজ করার জন্য একটা গ্রেডেরই, সেটা হচ্ছে 10W30। কেমন? সো ওয়াই ইজ দিস?
তার আগে রেঞ্জ দিত, রেঞ্জ থেকে হচ্ছে তার একটা সিঙ্গেল নাম্বারের দিকে চলে আসছে। এখন দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস, যেমন ইঞ্জিন টলারেন্স আছে, আমাদের মডার্ন যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেটার পারফরমেন্স আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো কিনা হচ্ছে আগের যে রেকমেন্ডেশনটা আছে ওইটাকে অবসলিউট করে ফেলছে। সো এখনকার জন্য আপনার বাইরের টেম্পারেচার 25 ডিগ্রি হোক অথবা 35 ডিগ্রি হোক, আপনার ইঞ্জিন স্টিল ওই যে 90 থেকে 105 ডিগ্রি যে রেঞ্জটা আছে ওর মধ্যে, তার অপারেটিং টেম্পারেচারের মধ্যেই সে হচ্ছে রান করবে। সো টেকনিক্যালি আপনার যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা আছে সেটার উপরে বেস করে আপনার ভিসকোসিটি চেঞ্জ করার কোনো দরকারই নেই। ইভেন মডার্ন ফিউল ইনজেক্টেড এয়ারকুল যে বাইকগুলো আছে এগুলোও যদি দেখে যে তারা যে বাইক ওভারহিট হয়ে যেতেছে, আপনার পাওয়ার ড্রপ করবে, পাওয়ারটা কমায় নিয়ে আসবে যাতে করে হচ্ছে বাইক ওভারহিট না হয়। কেমন খেয়াল করে দেখেন, এই যে আমি একটা উদাহরণ দিয়ে টানতেছি, এই যে আমার উপরে দেখছেন সিপিইউ টেম্পারেচারটা, আমার পিসিটা করতেছে কি সিপিইউ টেম্পারেচারটা অলওয়েজ হচ্ছে মনিটরিংয়ে রাখে। আমার যে চিপটা এটা হচ্ছে 7800X3D। সো ওই 3D স্ট্যাকড যে চিপগুলো আছে এগুলো নর্মাল ফ্ল্যাট যে চিপগুলো আছে ওগুলো থেকে অনেক বেশি সেন্সিটিভ হয় টেম্পারেচারে। তো সামান্য একটু টেম্পারেচার যদি চেঞ্জ যদি পায়, এই যে সিপিইউর ক্লক স্পিডটা দেখতেছেন না, এই ক্লক স্পিড দুপদাপ করে তারা নিচে দিকে নামায় দিয়ে আসবে যাতে করে টেম্পারেচারটা কন্ট্রোলে থাকে। সো সে হচ্ছে বেসিক্যালি যে টেম্পারেচারটা যেহেতু টেম্পারেচারটা যে কোনো কম্পোনেন্ট, সেটা ইলেকট্রনিক কম্পোনেন্ট হোক, মেকানিক্যাল কম্পোনেন্ট হোক, এগুলোর জন্য নাম্বার ওয়ান কিলার। কেমন এগুলোর মাইরা ফেলাই হচ্ছে টেম্পারেচার। তো কোরা করে কি এই টেম্পারেচারটা অলওয়েজ হচ্ছে মাথার মধ্যে সবার উপরে রাখে। যদি দেখা যায় যে হচ্ছে টেম্পারেচার হচ্ছে বেশি উপরে উঠে যাচ্ছে, তখন আপনার এই যে ক্লক স্পিডটা যে দেখছেন এটাও নিচের দিকে নেমে যাবে। সিমিলারলি আপনার এফআই যে এয়ারকুল বাইকগুলো আছে এরাও করবে কি, যখন দেখবে যে এই টেম্পারেচার বেশি উঠে গেছে, আপনার বাইকের পাওয়ার হচ্ছে কমায় নিয়ে আসবে যাতে করে হচ্ছে ওভারহিটিং না হয়। সো এই ফেল সেফ যে বিহেভিয়ারটা এটা কন্ট্রোলই করে হচ্ছে আপনার বাইকের যে ইসিউটা আছে সেটা। এখন আপনার ইঞ্জিন যদি কার্বোরেটেড হয় তাহলে তো আপনার কোনো ইসিউ নাই, বাট দেয়ার ইজ স্টিল আ প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফর্ম অফ এ সিডিআই ইউনিট। আপনার সিডিআই ইউনিট যেটা আছে ওইটার মধ্যে ফেল সেফ কিছু বিহেভিয়ার একটা সেফটি নেট হিসেবে অলরেডি দেওয়া আছে, যেটা হ্যাঁ ঠিক আছে, নর্মাল যে ইসিউ আছে সেটা থেকে মাচ মোর রুডিমেন্টারি, বাট ফেল সেফ স্টিল আছে। কিন্তু এখানে একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে এই ঢাকা নামের বস্তির মধ্যে আমরা যারা থাকি, আমাদের বাইকটা লিটারালি প্রতিদিন নরকের যন্ত্রণা সহ্য করে তাকে চলতে হয়। এতে করে কি অনেক কিছু ঘটে। তো ধরেন ফাস্ট ফরওয়ার্ড করার পর আপনার বাইকটা হচ্ছে দেখা যাচ্ছে 30,000 বা 40,000 কিলোমিটার চালানোর পরে দেখবেন কি আপনার ইঞ্জিনের ভেতরে যে ক্লিয়ারেন্সেসগুলো আছে এগুলো হচ্ছে চড়া হয়ে যাবে, আপনার পিস্টনের রিংগুলো হচ্ছে ক্ষয় হয়ে যাবে, আপনার কম্প্রেশন যেটা আছে এটা কিছুটা কমে যাবে। এখন ওই যে 10W40 একটা সময় পারফেক্টলি কাজ করতো সেটা দেখা যাবে যে এখন সাফিসিয়েন্ট ফিল্ম থিকনেস আর আপনাকে দিতে পারতেছে না। এতে করে কিছু কিছু সিমটম হচ্ছে আসবে, যেমন দেখা যাবে যে আগে যে তেলটা আপনি 2,500 কিলোমিটার 3,000 কিলোমিটার আরামসে চালাইতে পারতেন টপ আপ ছাড়া, সেই তেল 1,000-1,500 কিলোমিটার পরে আপনাকে টপ আপ করতে হচ্ছে। তারপরে আপনার কম্প্রেশন লস হবে, কম্প্রেশন লসের কারণে দেখা যাচ্ছে পাওয়ার লস হচ্ছে। ঠিক আছে, এখন আপনি 10W30 থেকে 10W40 অথবা আগে যদি 10W40 চালাতেন এখন 10W50-তে হচ্ছে সুইচ করতে পারবেন, এই যে টলারেন্সেসগুলো যে বেড়ে গেল এটা কম্পেনসেট করার জন্য। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ইউ আর রিয়্যাক্টিং টু এভিডেন্স। কোনো ডিলারশিপের কাছ থেকে বাজে কোনো অ্যাডভাইস নিয়ে আপনি রিয়্যাক্ট করতেছেন না। কেমন? সো হিয়ার্স দ্য সিম্পল রুল, আপনি তেলের গ্রেডটা তখনই চেঞ্জ করবেন যদি দেখেন যে আপনার যে এনভায়রনমেন্টাল কন্ডিশনসগুলো আছে এগুলো জেনুইনলি আপনার তেলটাকে তার যে ডিজাইন লিমিট আছে ডিজাইন লিমিটের বাইরে গিয়ে পুশ করতেছে, এটা একটা। অথবা আপনার ইঞ্জিনটা হচ্ছে হাই মাইলেজের ইঞ্জিন, আর প্লাস হচ্ছে এটার মধ্যে আপনি লিটারালি মাপতে পারতেছেন এমন টাইপসের সিমটম হচ্ছে দেখা দিচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই সিনারিওগুলোতে হচ্ছে গ্রেডটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই দুইটা সিনারিওর বাইরে ম্যানুফ্যাকচারার যে ভিসকোসিটি উইন্ডো আপনাকে দিছে ওর মধ্যে হচ্ছে থাকেন, কারণ এই ইঞ্জিনিয়াররা বছরকে বছর হচ্ছে ব্যয় করছে ইঞ্জিনকে ডিজাইন করতে। এটার কোনো ডিস্ট্রিবিউটর করে নাই এই কাজটা, কোনো মেকানিক হচ্ছে এই কাজটা করে নাই, আর ইন্টারনেটে কোনো র্যান্ডম পরামর্শ তো অবশ্যই না। আপনার ইঞ্জিনের একটা ব্যালেন্সড একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। কেমন? তার ফ্লো রেট, তার যে প্রেশার, অয়েল প্রেশার, তার যে টেম্পারেচার, তার তেলের ফিল্ম থিকনেস, আপনার ওই তেলটা আপনার পাম্পের মধ্যে কীরকম লোড দিতেছে, এই যে সবগুলো যে ভ্যারিয়েবল যেগুলো আছে এগুলো সবগুলো একটা কেয়ারফুলি ব্যালেন্সড একটা সিস্টেমের মধ্যে চলে। এখন যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আপনি নিজের খামখেয়ালির কারণে পরিবর্তন আনেন, পুরো সিস্টেমটা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হয়তো 15,000 20,000 কিলোমিটার পর্যন্ত আপনি কিছুই টের পাবেন হয়তো দেখা গেল 20,000 কিলোমিটার পরে, কিন্তু ততদিনে ক্ষতি যা হবার হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এটাকে আপনি ফিরাইতে পারবেন না।